চিত্রচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব 4। ঝরঝরে রোদ্দুরের ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপ ধাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনো রকম উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার যে সবে এক অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দিই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকালো। বাহারে সোজা সাপটা উত্তর দিবে না সেটা সে ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজা সাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছো মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার ক্ষেপে উঠল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে তাত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি। সাহসের কি দেখলেন এখনো? মহিলা দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রা ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবা রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মহিনের মা লদ্দা বেগম রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন? বাহিরে একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটা কেউ ধমকও দিচ্ছেন না। ওনার ধমকে পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। খ্যাক খ্যাক করে বলে উঠলেন, এই অবদ্ধ ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফ্যাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তত্তর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকে বাপাসটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দু পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। সূর্যের তেজ বাড়ল, সাথে সাথে তত্তর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকে বাঁ পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দু পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে, বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চড় বসালেন মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নুরুর আরম্ভ কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকিয়ে দিল। নুরুর আরামের মতন শক্ত, কঠোর,
পুরুষ ভাষা হারালেন। নিজ বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনাও শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথা বিশেষ চটটা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে তুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়লেন। এতক্ষণে ঘটনা কর্মকাণ্ড যেন সবাই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠে শোনা গেল নুরুল সওদাগরের কণ্ঠস্বর। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চ কণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। মহাভাব রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটাই বিহিত আপনাকে করতেই হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল, তার কথায় পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাত ভদ্রলোক, খুব সহজে লেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না মানলাম। এতগুলো চর তো আর এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলোর বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়া তা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথায় পৃষ্ঠে শুরু হলো কথায় ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব কবে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষ তার পক্ষেই কথা বলছে। কথার কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওই কথা বলে উঠল। খুবই ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার দোষ নেই। বাহার অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকায় বাহিরের না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি, আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখনও মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথা ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজেই ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো মহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতামও করেছে কি? ওই উপনিজ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। চোখে গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজে ভাবে ছুঁয়েছে। সেটার হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতকগুলো আঘাত করল তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওই স্বভাব সুরভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা।
লতা বেগম নিজের ছেলে বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেলো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবার মতো ছেড়ে দেও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামনে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্য হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আগড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বৃষ্টি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তদমন্দে চিঠি শুরু করলো, তিলকে তাল বানালো। ওই চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারোর। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ের অসময়ে চাঁদনির পাশে থাকা, তাই এ সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলা ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতেই নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছুঁব যেন নিজেকে দেখে নিজের লজ্জা পান। ওই নিরুত্তর রইল। ভাব এমন সে কথাখানা শুনেইনি। মহিন আর তার মা চলে যেতে আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভড়কে গেছে, সংসারটা ভাঙতে বসলো ভেবে ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা।